জোজো টিভি। মিতার বাড়ির উঠানে অনেক সুন্দর একটি আঙ্গুর গাছ ছিল। গাছটি দেখতে ছিল অনেক সুন্দর, আর সেই উঠানে মিতার ছাগলও বাঁধা থাকতো। ছাগল দিন রাত সেখানেই বাঁধা থাকতো। একদিন মিতা স্কুলে চলে যায়, আর যাওয়ার সময় ছাগলকে বেঁধে রাখতে ভুলে যায়। মিতা ছাগল সুযোগ পেয়ে আঙ্গুর গাছের কাছে যায়, আর সেখান থেকে ছোট ছোট টক আঙ্গুর খেতে থাকে। আহা, কত মজার আঙ্গুর! আজ তো মিতা আমাকে বেঁধে রেখে যেতেও ভুলে গেছে। যদি এমনটা প্রতিদিন হয়, প্রতিদিনই আমি আঙ্গুর খাবো। এর জন্য আমাকে কম দুষ্টুমি করতে হবে, অনেক ভালোভাবে থাকতে হবে, যেন মিতা কালকেও আমাকে না বাঁধে। ছাগল অনেক শান্ত থাকে, কোনো নোংরা করে না। মিতার মা তাকে বলে, আরে মিতা, দেখো তো আমাদের ছাগল তো আজকে একটুও নোংরা করেনি, এখনো বড় হয়ে গেছে, ওকে আর এখানে বেঁধে রাখতে হবে না। ঠিক আছে মা। মিতা এবার তার ছাগলকে বেঁধে রাখা বন্ধ করে দেয়। এর কয়েক মাস পরই বৃষ্টির মৌসুম আসে, আর আঙ্গুর গাছ অনেক লম্বা হয়ে যায়। এবার ছাগল আর আঙ্গুর পর্যন্ত পৌঁছাতে পারতো না। কি করব? আঙ্গুর তো অনেক উপরে চলে গেছে। আজ তো আঙ্গুর খেতে আমাকে এই গাছেই চড়তে হবে, কিন্তু কিভাবে? মিতার ছাগল এবার গাছে চড়ার চেষ্টা করে, কিন্তু সে পা পিছলে পড়ে যায়, আর তার পা মচকে যায়। ছাগল জোরে জোরে কান্না করতে শুরু করে। মিতা আর তার মা ছাগলের অনেক যত্ন নেয়। কে বলেছিল উপরে চড়তে? এবার তো তুমি দুষ্টুমি করতে শুরু করেছো, আবারও কি তাহলে বেঁধে রাখতে হবে? আরে না মা, না, বাঁধিস না বেচারিকে, এখন তো ওর একটা পাও ভেঙে গেছে। পরদিন ছাগল নিরাশ হয়ে বসে থাকে। একদিন হঠাৎ দুপুরের সময় গাছের উপর থেকে আওয়াজ আসে। কি হয়েছে ছাগল? অনেক চুপচাপ বসে আছো যে, বাইরে অবস্থা হলো কিভাবে? ছোট্ট একটা সবুজ তোতা সেখানে এসে ছাগলের সাথে কথা বলতে শুরু করে। ছাগল তাকে তার পুরো ঘটনা খুলে বলে। তখন তোতা তাকে বলে, আরে, কোনো ব্যাপার না, একটু মচকেই তো গেছে, কিছুদিনের মধ্যেই তুমি ঠিক হয়ে যাবে। এক্ষুনি আমি তোমার জন্য কিছু মিষ্টি মিষ্টি আঙ্গুর পেড়ে আনছি, আজ থেকে আমরা দুজন বন্ধু। ছাগল অনেক খুশি হয়। সবুজ তোতা বড় এক ঝোপ আঙ্গুর তুলে ছাগলের জন্য নিয়ে আসে। ছাগল অনেক মজা করে খায়। তোতাও প্রতিদিন সেখানে আসতে শুরু করে। এভাবেই দুজনের বন্ধুত্ব হয়ে যায়। বিপদের সময় আমাদের উচিত আমাদের বন্ধুদের খেয়াল রাখা। মিঙ্গু ঘোড়া আর লম্বা পাওয়ালা ছাগলকে গাছের আশীর্বাদ। সোনাপুর জঙ্গলে সব পশু পাখিরা অনেক সুখে শান্তিতে বসবাস করছিল। তারা সবাই একসাথে খেলতো, একসাথে খাওয়া দাওয়া করত, আর সবাই মিলে অনেক আনন্দ করত। একদিন বানর বলে, আরে হরিণ ভাই, ছাগল বোন, চলো আসো, আমরা সবাই লুকোচুরি খেলি। হ্যাঁ, চলো খেলা যাক, অনেক মজা হবে। ছাগল বলে, ঠিক আছে বানর ভাই, তোমরা দুজন লুকিয়ে পড়ো, আমি তোমাদের দুজনকে খুঁজে বের করছি। বানর আর হরিণ গাছ আর ঝোপের পিছনে লুকিয়ে পড়ে, আর ছাগল তার চোখ বন্ধ করে 10 পর্যন্ত গোনে। 1 2 3 4 5 6 7 8 9 আর এই 10, আমি আসছি। কিন্তু যখনই ছাগল চোখ খুলে, তার চোখের সামনে সে জঙ্গলের দুষ্ট অহংকারী ঘোড়াকে দেখতে পায়। সে ছিল ভীষণ রাগী, আর তার লম্বা লম্বা পা নিয়ে সে অনেক অহংকার করত। ঘোড়া ছাগলকে লাথি মেরে তাকে বলে, আরে তুমি চোখ বন্ধ করে আবার কিসের তপস্যা করছো? সরো বলছি, সরো আমার পথ থেকে। ঘোড়ার লাথিতে ছাগল অনেক দূরে গিয়ে পড়ে। এই ঘটনা দেখে হরিণ আর বানর বাইরে চলে আসে, আর ঘোড়াকে বলে, ঘোড়া, তোমার এই লম্বা পা নিয়ে এত অহংকার করা উচিত না। হ্যাঁ, আমাদের সবার মিলেমিশে থাকা উচিত। তাদের দুজনের কথা শুনে ঘোড়া আরো বেশি রেগে যায়, আর তাদেরকে মারার জন্য ছুটে আসে।
বানর ঝটপট লাফ দিয়ে গাছে উঠে যায় আর হরিণ দৌড়ে তার জীবন বাঁচায়, কিন্তু ছাগল পালাতে পারে না। ঘোড়া আবারও ছাগলকে লাথি মারে এবং সেখান থেকে চলে যায়। ছাগল সেখানেই একটি গাছের সামনে কান্না করতে থাকে। এই প্রভু, আমার পা অনেক ছোট, আমি জোরে দৌড়াতে পারি না। আপনি আমাকে শক্তি দিন যেন আমি এই অহংকারী ঘোড়াকে শিক্ষা দিতে পারি। তখনই হঠাৎ গাছের উপর থেকে কিছু পাতা মাটিতে ঝরে পড়ে আর গাছ থেকে শব্দ আসে, ছাগল, তুমি আমার এই ঝরে পড়া নিচের পাতাগুলো খেয়ে নাও, এতে করে তুমি ওই শক্তি পাবে যেটা তুমি চাও, তাহলেই তুমি তোমার প্রতিশোধ নিতে পারবে। তাই সত্যি? ছাগল এ কথা বলে নিচে পড়ে থাকা গাছের পাতা খেয়ে নেয়, আর পাতা খেতে না খেতেই তার পা একদম ঘোড়ার মতো লম্বা আর শক্তিশালী হয়ে যায়। এমন চমৎকার ঘটনা দেখে বানর গাছ থেকে নেমে আসে আর হরিণও সেখানে ফিরে আসে। তারপর তারা তিনজন মিলে দুষ্ট ঘোড়াকে খুঁজতে থাকে। কিছু দূর যেতেই তারা দেখে যে ঘোড়া ছোট্ট একটি ইঁদুরকে অনেক বিরক্ত করছে। ছাগল তাকে বলে, আরে ঘোড়া, তুমি এই ইঁদুরকে ছেড়ে দাও, সাহস থাকলে আমার সাথে লড়াই করো। ঘোড়া ছাগলকে বলে, তাই নাকি? আগের লাঠির কথা ভুলে গেছো নাকি? আবার লড়াই করতে চাচ্ছ? যখনই ঘোড়া ছাগলকে মারতে যায় তখন ছাগল তার লম্বা পা দিয়ে তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। তখন ঘোড়া ছাগলের কাছে ক্ষমা চায় আর ওয়াদা করে যে সে কখনো কারো সাথে খারাপ ব্যবহার করবে না। আরে মাফ করে দাও, আমি আর কারোর সাথে এমন করব না, আমি কথা দিচ্ছি। ছাগলের লম্বা পায়ের জন্য জঙ্গলের সবাই ঘোড়ার জ্বালাতন থেকে মুক্তি পায় আর সবাই আবারও হাসি খুশি ভাবে দিন পার করে। জাদুর মধুর গুহা। রাজা সিংহের গুহার এক কোণে অনেকগুলো মৌমাছির থাকার অনুমতি ছিল। তারা সেখানে অনেক আনন্দে থাকত আর মধু তৈরি করত। রাজা সিংহ একাই সব মধু খেত। সে ছাড়া যদি অন্য কেউ এই মধু খেত তাহলে তাকে শাস্তি দেওয়া হতো। শীতের মৌসুম ছিল। বেচারা ভাল্লুক ক্ষুধার জ্বালায় এদিক ওদিক ঘুরছিল আর প্রচন্ড ক্ষুধা লেগেছিল এবং তার খুব মধু খেতে ইচ্ছে করছিল। আহা, কত মাস ধরে মধু খাইনি। জঙ্গলের সব মৌমাছিরা এখন রাজা সিংহের গুহায় থাকতে শুরু করেছে, আর ওখানে ওরা শুধু রাজাকেই মধু দেয়। ওহ, মধুর কথা মনে পড়লে মুখে পানি চলে আসে। যাই, আমি রাজা সিংহের গুহার কাছে গিয়ে দেখি, যদি ওখানে একটু মধু পেয়ে যাই তাহলে মধু খেতে পারবো। ওহ, কত মাস ধরে মধু খাইনি। ভাল্লুক অনেক আশা নিয়ে চুপি চুপি রাজা সিংহের গুহার কাছে যায়। সে দেখে যে রাজা সিংহ গভীর ঘুম দিয়েছে আর মৌচাক থেকে অনেক মধু নিচে পড়ে আছে। আরে বাহ, কত কত মধু নিচে পড়ে আছে। মনে হচ্ছে আমার এগুলো খেয়েই নেওয়া উচিত। আর এমনিতেও এই মধু তো গুহার বাইরেই পড়ে আছে, এগুলো তো এখন যে কেউ নিতে পারে। আহা, কত মাস ধরে মধু খাইনি। এই কথা ভেবে ভাল্লুক সব মধু খেয়ে ফেলে। সেখানে থাকা একটি মৌমাছি ভাল্লুককে মধু খেতে দেখে ফেলে আর সোজা গিয়ে রাজা সিংহকে নালিশ করে, মহারাজ, আপনি উঠুন, আপনি এখানে ঘুমোচ্ছেন আর ওদিকে বাইরে ভাল্লুক সব মধু খেয়ে ফেললো। সিংহ রেগে গিয়ে বাইরে চলে আসে আর ভাল্লুককে বলে, খবরদার, তোমার সাহস কি করে হলো আমার মধু খাওয়ার? তুমি এত সাহস পেলে কোথায়? কিন্তু মহারাজ, এগুলো তো গুহার বাইরে চলে এসেছিল, তাই খেয়ে ফেলেছি। ভাল্লুক সিংহকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সিংহ অনেক রেগে গিয়েছিল। তখন সিংহ বলে, তুমি জানো না এটা রাজার গুহা আর এটা জাদুর গুহা। অনেক ঋষি মুনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন। এখানকার কোনো খাবার যদি জঙ্গলের অন্য কোনো প্রাণী লুকিয়ে খায় তাহলে সে পাথর হয়ে যাবে। তুমি চুরি করে আমার খাবার খেয়েছো, এবার তাহলে তুমি পাথর হয়ে যাবে। এই কথা শুনে ভাল্লুক অনেক ভয় পেয়ে যায় আর জোরে জোরে কান্না করতে থাকে।
মহারাজ, মহারাজ, আমার ভুল হয়ে গেছে। কয়েক মাস ধরে মধু খাইনি বলে লোভে পড়ে আপনার এখানে এসেছিলাম। আমাকে মাফ করে দিন। যে কোনোভাবে আমাকে এই অভিশাপ থেকে বাঁচিয়ে নিন মহারাজ। সিংহ তাকে একটু শাস্তি দেওয়ার কথা ভাবে। তাহলে আজ থেকে আমার দরবারের সবাইকে পানি খাওয়ানোর দায়িত্ব তোমার। আগামী 6 মাস তুমি কোনো মধু খেতে পারবে না। আর তাহলেই আমি এই জাদুর গুহাকে তোমাকে পাথর বানাতে মানা করব। বলো, রাজি তো? হ্যাঁ হ্যাঁ মহারাজ। বেচারা ভাল্লুকের এতে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর পরের 6 মাস ধরে রাজা সিংহের গুহায় আসা সব পশু পাখিকে পানি পান করায় আর পাথর হাওয়া থেকে বেঁচে যায়। এজন্যই বলে, লোভে পড়ে অন্যের কোনো কিছু চুরি করে খাওয়া ঠিক না। পাপ্পু নামের এক খরগোশ ছিল। সে প্রতিদিন তার বন্ধু মাছের সাথে দেখা করতে যেত আর তার সাথে অনেক গল্প করত। একদিন যখন খরগোশ মাছের সাথে দেখা করতে যাচ্ছিল, পথে হাতি তাকে বলে, আরে পাপ্পু, কোথায় যাচ্ছ? শোনো শোনো, জঙ্গলে একটা প্রতিযোগিতা হতে যাচ্ছে। দোয়া করো যেন এই প্রতিযোগিতায় আমিই জয়ী হই। পাপ্পু এ কথা শুনে অনেক খুশি হয় আর বলে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। পাপ্পু আবার রওনা হয়। পথে তার সাথে শিয়ালের দেখা হয়। আরে পাপ্পু বন্ধু আমার, প্রভু তোমার কথা অবশ্যই শুনবে। দোয়া করো যেন কালকের প্রতিযোগিতায় আমি জিতি। পাপ্পু হাসতে হাসতে শিয়ালকে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন নয়। এ কথা বলে সে আবারও চলতে থাকে। পথে অনেকের সাথেই তার দেখা হয়। সবাই পাপ্পুকে তাদের নিজেদের জেতার কথা বলছিল। কেউই তাকে জিজ্ঞেস করছিল না যে পাপ্পু সেই প্রতিযোগিতায় কেন অংশ নিচ্ছে না। এ নিয়ে পাপ্পু খুব কষ্ট পায়। সে তার বন্ধু মাছের কাছে গিয়ে জোরে জোরে কান্না করতে থাকে। আরে আরে পাপ্পু, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? পাপ্পু তাকে সব খুলে বলে। কেউ মনে করে না আমি জিতবো। সবাই সবাই শুধু নিজেদের জেতার কথাই বলছে। কেউ কেউ এটা জানতেও চায় না যে আমি প্রতিযোগিতায় অংশ নেব কিনা। সবাই অনেক স্বার্থপর। আমার কোনো বন্ধু নেই। আমি আর কারোর সাথেই কথা বলবো না। আরে আরে শান্ত হও, এত রাগ ভালো না পাপ্পু। দেখো, তোমার ভেতরের সুপ্ত প্রতিভাকে তোমাকেই বুঝতে হবে। তোমার কি মনে হয় তুমি জিততে পারবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জিতবো। তাহলে তুমি সবার কথায় কেন কান দিচ্ছ আর কাঁদছই বা কেন? তোমাকে প্রতিযোগিতায় অংশ নিতে কেউ আটকাতে পারবে না আর তুমিই জিতবে। আমি বলছি, তুমি কালকের প্রতিযোগিতায় অংশ নাও, সিংহের সাথে গিয়ে কথা বলো, আর তোমার জন্য আমি দোয়া করব। দেখে নিও, তুমি অবশ্যই জিতবে। এভাবে বোঝানোর পর পাপ্পু অনেক খুশি হয়। সে রাজা সিংহের কাছে এই ব্যাপারে কথা বলতে যায়। রাজামশাই, আমি প্রতিযোগিতায় অংশ নিতে চাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নেবে। রাজা সিংহ যখন এমনটি বলে তখন পাপ্পু তার সাহস ফিরে পায়। সে প্রতিযোগিতায় অংশ নেয়। সবাই এটি নিয়ে খুব অবাক হচ্ছিল যে পাপ্পু কিভাবে এতে অংশ নিচ্ছে। সবাই তাকে নিয়েই ভাবছিল আর কেউ তাদের নিজেদের দৌড়ে মনোযোগী দিতে পারেনি। আর এভাবেই পাপ্পু সবার আগে চলে যায় আর প্রতিযোগিতায় জিতে যায়। সবাই অনেক খুশি হয়। পাপ্পু ট্রফি নিয়ে তার বন্ধুর কাছে যায় আর তাকে বলে, আমার সুপ্ত প্রতিভা জাগাতে আমার বন্ধুর অবদান সবচেয়ে বেশি। শুক্রিয়া বন্ধু আমার, তোমার দোয়া কাজে এসেছে। সিংহের ছদ্মবেশে ভাল্লুকের লড়াই। একদিন জঙ্গলের রাজা সিংহ একটি স্বপ্ন দেখে যে তার বন্ধু বিরজু তাকে তার সাথে দেখা করতে বলছে। রাজা সিংহ তার বন্ধুর সাথে দেখা করতে যায়, কিন্তু তার আগে সে একটি হাতিকে একটি সিংহের মুখোশ দিয়ে যায় আর বলে, দেখো হাতি, আমি কিছুদিনের জন্য আমার বন্ধু বিরজুর সাথে দেখা করতে যাচ্ছি। তুমি তো জানোই আমি চলে গেলে হয়তো এমন কোনো ঘটনা ঘটতে পারে যাতে এই জঙ্গল আর আমার প্রজারা বিপদে পড়ে যেতে পারে। আমি সবার ভালো চাই।
আর আমি তোমাকেও বিশ্বাস করি। তুমি এই সিংহের ছদ্মবেশ তোমার কাছেই রাখো। আর যদি কখনো কোনো শত্রু এই জঙ্গলে আক্রমণ করে, তাহলে তুমি এই মুখোশ এমন কাউকে পরিয়ে দিও যাতে করে সবাই তাকে সিংহ মনে করে, আর সে যেন এই জঙ্গলের ভালোর জন্যই যা প্রয়োজন তা করে। আমি কিছুদিনের মধ্যেই ফিরে আসব। রাজা সিংহ তার ভ্রমণে বের হয়। অন্যদিকে হাতি খুব ভালোভাবে তার দায়িত্ব পালন করতে থাকে। হঠাৎ একদিন একটি সাদা রঙের সিংহ জঙ্গলে এসে গন্ডগোল করতে শুরু করে। এ কি শুনছি আমি? আমাদের জঙ্গলে সাদা রঙের সিংহ? এবার তাহলে সিংহের মুখোশ পরে কে ওর সাথে লড়াই করবে? ওহ, কি ঝামেলায় পড়ে গেলাম আমি। সেই সময় হাতি তার বন্ধু ভাল্লুককে ডাকে। হাতি তাকে সিংহের ছদ্মবেশ নিতে বলে আর সিংহের বলে যাওয়া কথাগুলো তাকে জানায়। ভাল্লুক জবাবে বলে, সব তো ঠিক আছে, কিন্তু আমি ওই সাদা সিংহের সাথে কিভাবে মোকাবেলা করব? আমি তো অত শক্তিশালী নই। তুমি অন্য কাউকে দেখো, আমি এটা পারবো না। হাতি এমনি খুব চিন্তায় পড়ে যায় যে এত বড় দায়িত্ব সে কাকে দেবে। এই নকল মুখোশ পরে শুধু ভয় দেখালেই তো চলবে না, লড়াইও করতে হবে। হাতি আবারও ভাল্লুককে বোঝানোর চেষ্টা করে। তুমি যদি এটা করতে পারো তাহলে আমাদের মহারাজ তোমার উপর অনেক খুশি হবে। একবার চেষ্টা করে তো দেখো, হয়তো তোমাকে ছদ্মবেশে দেখেই সে ভয় পেয়ে গেল, আর সে ভয়েই পালিয়ে গেল। তুমি চেষ্টা না করে কেন হার মেনে নিচ্ছ? এবার ভাল্লুক হাতির কথায় রাজি হয়ে মুখোশ পরে সেই সাদা সিংহের সামনে গিয়ে দাঁড়ায়। সিংহ খুব অবাক হয়ে যায়, কারণ সে কোনোদিন এমন অদ্ভুত সিংহ দেখেনি যার মাথা সিংহের মতো কিন্তু শরীর পুরো ভাল্লুকের মতো। সে ভাবে এটি কোনো জাদুর সিংহ, আর সে ভয়ে পালিয়ে যায়। আর এসব দেখে ভাল্লুক আর হাতি জোরে জোরে হাসতে থাকে। এর মধ্যে আবার রাজা সিংহ তার জঙ্গলে ফিরে আসে। সে নিজেও সিংহের মুখোশে ভাল্লুককে দেখে অবাক হয়ে যায়। তখন রাজা বলে, বাহ, তোমরা তো দারুণ করেছো। আর আর এই নকল মুখোশই তো তোমাদের জীবন বাঁচিয়েছে, আর কারো ক্ষয়ক্ষতিও হয়নি। আমি তোমার এই উপস্থিত বুদ্ধির জন্য অনেক খুশি হয়েছি হাতি রাজা। আজ থেকে আমি অবসর নিচ্ছি। জঙ্গলের সব দায় দায়িত্ব এখন থেকে তোমার ওপর। তুমিই এটা ভালো করতে পারবে। হাতি তার ভালোভাবে দায়িত্ব পালন করার জন্য রাজা হয়, আর রাজা অবসর নেয়। জোজো 15 নকল সাদা ভাল্লুক আর রঙিন সিংহের ডাকাতদের উপর আক্রমণ। জঙ্গলে হঠাৎ করে কিছু ডাকাত চলে আসে, আর তারা অনেক গাছ কাটতে শুরু করে। সেগুলো তারা তাদের বাড়ি নিয়ে যেতে চাইছিল। জঙ্গলে মূল্যবান জড়িবুটিগুলো ওই ডাকাতরা নিয়ে যাচ্ছিল। এই কথা যখন রঙিন সিংহ জানতে পারে, তখন সে ভীষণ রেগে যায় আর তাদেরকে আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। তখন সেখানে বসে থাকা কাক রাজা সিংহকে বলে, মহারাজ, এটা তো বুঝলাম যে আপনি ওই ডাকাতগুলোর সাথে লড়াই করতে চাচ্ছেন, কিন্তু একটু ভেবে দেখুন তো, ওরা আমাদের কেন ভয় পাবে? ওরা তো আগে থেকেই জানে যে আপনি এখানকার রাজা। যদি ওরা আপনাকে ভয়ই পেত, তাহলে তো ওরা এসব করতোই না। আপনার তাদের এমন কিছু দেখাতে হবে যা ওরা জানে না, যা দেখেই ওরা ভয়ে পালিয়ে যাবে। আর আপনার ওপর কাউকে হত্যার দোষও আসবে না মহারাজ। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, পণ্ডিত আপনাকে বলেছিল আগামী কিছুদিন আপনি কাউকে হত্যা করতে পারবেন না। রাজা সিংহ পণ্ডিতের বলা কথা ভুলে গিয়েছিল। কাক তাকে সে কথা আবারও মনে করিয়ে দেয়। তাই সে বলে, তুমি আমাকে এই কথা মনে করিয়ে দিয়ে অনেক ভালো করেছো কাক, কিন্তু এমন কি করতে পারি যাতে সাপও মরে আর লাঠিও না ভাঙে? রাজা সিংহ অনেক ভাবে। তখন সে তার বন্ধুর দেওয়া একটি সাদা রঙের মুখোশ নিয়ে বাইরে আসে। মুখোশ নিয়ে এসে সিংহ ভাল্লুককে বলে, দেখো ভাল্লুক, এই সাদা সিংহের মুখোশ পরে ফেলো। তুমিও তো আমার মতো রঙিন। যখন আমরা আক্রমণ করার জন্য ওই ডাকাতদের ওখানে যাব, তখন এমন অদ্ভুত সাদা রঙের ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পেয়ে যাবে।
কারণ এমন অদ্ভুত ভাল্লুক তো আমাদের দেশে পাওয়াই যায় না। প্রথমবারের মতো এমন ভাল্লুক দেখে ওরা অবশ্যই ভয় পাবে, আর কোনো রকম লড়াই ছাড়াই ওরা পালিয়ে যাবে। আপনি যা বলেন মহারাজ। ভাল্লুক রাজার কথা মতো সেই সাদা মুখোশ পরে ফেলে। রাজা সিংহ আর সাদা ভাল্লুক পুরো প্রস্তুতি নিয়ে বের হয়। সিংহ রাজা শুধু মনে মনে এটাই চাচ্ছিল যেন তার হাতে কেউ হত্যা না হয়, আর ঠিক তেমনটাই হয়। ডাকাতরা যখন ভাল্লুক আর রাজা সিংহকে দেখে তখন সিংহ গর্জন করে ওঠে আর ভাল্লুক ডাকাতদের দিকে এগিয়ে যায়। সব জিনিসপত্র ফেলে ডাকাতরা সব ভয় পেয়ে পালিয়ে যায় আর কখনো ফিরে আসে না। আর এভাবে সাদা ভাল্লুকের সাহায্যে রঙিন সিংহ সমস্যার সমাধান করে ফেলে। রাজা সিংহ কাককেও অনেক ধন্যবাদ দেয় আর বলে, কাক, তুমি আমার অনেক বড় উপকার করেছো। সারা পরিকল্পনা আমি করলেও তুমিই কিন্তু আমাকে সাধুর কথা মনে করিয়ে দিয়েছো, নয়তো আমি কবেই ওদের মেরে ফেলতাম। আর এভাবেই পুরো জঙ্গলে শান্তি ফিরে আসে আর রাজা সিংহ তার গুহায় চলে যায়। একদিন জঙ্গলের রাজা সিংহ তার পরামর্শদাতা জ্যোতিষ হাতিকে ডাকে। হাতি তাকে আগামী দিনগুলো নিয়ে অনেক কিছু বলে। হাতি তার সাথে ছোট্ট একটি মেহমানও নিয়ে এসেছিল, যেটি ছিল কচ্ছপ। কচ্ছপও অন্য গ্রাম থেকে এসেছিল আর সেও অনেক বড় জ্যোতিষী ছিল। হাতি রাজা সিংহকে বলে, মহারাজ, ও আমার বন্ধু বিগু কচ্ছপ। বিগুও অনেক জ্ঞান অর্জন করেছে, অনেক দেশে ঘুরেছে মহারাজ। ও অনেক ভালো জ্যোতিষী। আপনি চাইলে ওকে আপনার হাত দেখাতে পারেন। আপনার জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবে, যেগুলো আপনার কাজে আসবে। আপনি চাইলে ওকে হাত দেখাতে পারেন। ও অনেক ভালো জ্যোতিষী। বাহ, এটা তো অনেক ভালো কথা। তোমার বন্ধুকে তোমার সাথে এনে তুমি অনেক ভালো কাজ করেছো। তো বলো কচ্ছপ, আমার আগামী দিনগুলো কেমন হবে? হাতি আমাকে অনেক কিছু বলেছে, কিন্তু তুমি এমন কি নতুন বলতে পারো যা আমি জানি না? বলো বলো। মহারাজ, আমি আপনাকে শুধু এটুকুই বলতে চাই যে আপনি শুধু একটা গ্রামের মহারাজ হয়েই থাকবেন না, আপনি পুরো এলাকার রাজা হয়ে যাবেন, যার মধ্যে পুরো 7টা জঙ্গল আছে। কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে মহারাজ, তাহলেই এটা সম্ভব হবে। কি কাজ? যদি আপনি আধ ঘন্টা ধরে নদীর পানিতে আপনার পুরো শরীরকে ডুবিয়ে রাখেন, তাহলেই এটা সম্ভব। আমি বাইরে বসে মন্ত্র পড়তে থাকবো। তাহলে ঠিক আছে, চলো নদীর ওখানে। তাদের তিনজনের কথা উপরে বসে থাকা কাক শুনে ফেলে। কাক ছিল অনেক বুদ্ধিমান। কাক বুঝে ফেলে যে এই কচ্ছপ রাজা সিংহকে মেরে ফেলতে যাচ্ছে। নদীর কাছে গিয়ে কচ্ছপ রাজাকে বলে, মহারাজ, আপনি যান, গিয়ে নদীর একদম মাঝখানে দাঁড়িয়ে থাকুন। যতক্ষণ না আমি বলি আপনি বাইরে আসবেন না। মহারাজ, আমি এখানে বসে যজ্ঞ করছি। রাজা সিংহ নদীর একদম মাঝখানে দাঁড়িয়ে থাকে। কাক সবকিছু গোপনে দেখছিল। সময়ের সাথে হঠাৎ রাজা সিংহ পানিতে ডুবে যেতে শুরু করে, আর এটি দেখে বাইরে দাঁড়িয়ে থাকা কচ্ছপ হাতির সাথে হাত মেলায়। তারা দুজন চাইছিল যেন রাজা সিংহ মারা যায় আর হাতি নতুন রাজা হয়। সব ছিল হাতির চক্রান্ত। মহারাজ, জলদি পানি থেকে বাইরে আসুন। ওরা দুজন আপনাকে বোকা বানাচ্ছে। এখানে কোনো যজ্ঞ হচ্ছে না। আপনি এক্ষুনি মাথা তুলে দেখুন বাইরে এখানে কি হচ্ছে। এভাবে কিছুক্ষণ পানিতে ডুবে থাকলে আপনি তো মারা যাবেন মহারাজ। ওরা দুজন আপনাকে বোকা বানাচ্ছে। জলদি বাইরে আসুন। রাজা সিংহ কাকের কথা শুনতে পায়, আর যেই সে তার মাথা তুলে বাইরে তাকায়, সে অবাক হয়ে যায়। বাইরে কোনো যজ্ঞ হচ্ছিল না, বরং কচ্ছপ আর হাতি জোরে জোরে হাসছিল। সিংহ তাদের দুজনকে মেরে ফেলে। তুমি আমার জীবন বাঁচিয়েছো। আজকের পর থেকে আমার পরামর্শক এবং আমার সবচেয়ে ভালো বন্ধু হয়ে তুমি আমার সাথে থাকবে কাক। কাক অনেক খুশি হয়। এরপর থেকে কেউ তাকে পাগল কাক নয়, বুদ্ধিমান কাক বলতো।
কৃষ্ণাপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে তুকারাম নামের এক লোক থাকত। তার একটি বিশাল মুরগির খামার ছিল। তার ছেলের নাম ছিল প্রণয়। প্রণয় খুবই বুদ্ধিমান ছিল, কিন্তু তার একটি খারাপ অভ্যাস ছিল, সে অনেক অলস ছিল। একদিন তুকারাম এসে প্রণয়কে বলে, আরে অকর্মা, তোর পড়াশোনা তো শেষ হয়েছে 1 বছর হলো, তো এখন কোনো কাজ কাম তো করবি নাকি? আরে বাবা, কেন বিরক্ত করছেন? আজকে কি খাবার রান্না করবেন সেটা ভাবুন আগে। আমার তো কিমা পোলাও আর মাটন ফ্রাই চাই। যান, গিয়ে ওসবের ব্যবস্থা করুন, আমার খুব ক্ষুধা পেয়েছে। তুকারাম প্রণয়ের এমন আলসেমিতে বিরক্ত হয়ে গিয়েছিল। তাই পরদিন সে প্রণয়কে তার সাথে খামারে নিয়ে যায়। সেখানে আগে থেকেই সেলিম নামের এক লোক কাজ করত। সেলিম অনেক চালাক ছিল। তুকারাম প্রণয়কে সেলিমের কাছে নিয়ে যায়। আরে ও সেলিম, এখানে আসো। আজ থেকে তুমি আমার ছেলে প্রণয়কে কাজ শেখাবে। আমি কিছুদিনের জন্য শহরে যাচ্ছি। আমি ফিরে আসার আগেই যেন প্রণয় সব কাজ শিখে নেয়, বুঝতে পেরেছো? ঠিক আছে শেঠজি, আমি সব কিছু সামলে নেব, আপনি কোনো চিন্তা করবেন না। তারপর সেলিম নিজে নিজে ভাবতে থাকে, এই ঝামেলাকে এখানে ফেলে গেল। যদি প্রণয় এখানে থাকে তাহলে আমি টাকা কামাতে পারবো না, আর আমার চাকরিও চলে যেতে পারে। কিছু না কিছু করে ওকে এখান থেকে তাড়াতেই হবে। প্রণয়, প্রথমে তুমি ওই বস্তাগুলো থেকে সব খাবার এনে এখানে রাখো, যাতে করে সবগুলো মুরগি এসে ওগুলো খেতে পারে। এরপর 10 বালতি পানি ভরে রাখবে। শুধু এই না, তোমাকে একদিনে 4 বার এদের নোংরাও পরিষ্কার করতে হবে। আমি এখন একটু বাড়ি থেকে আসছি, চলো চলো কাজ শুরু করো। আরে বাপরে, এই বস্তা তো অনেক ভারী, আর এখানে এত ময়লা। সব মুরগিরা তো মাটিতেই দানা খাচ্ছে, আর এখানেই পায়খানা করছে, আর এভাবে সারা খামারও তো নোংরা করছে। এদের কিছু একটা করতেই হবে, এভাবে চলতে দেওয়া যায় না। পরদিন প্রণয় কিছু প্লাস্টিকের বোতল এনে সেগুলো দিয়ে এমন জিনিস বানায় যাতে করে সব মুরগি এক জায়গায় এসে খাবার খেতে পারে। সে প্লাস্টিকের বোতল দিয়ে পানি পান করার ব্যবস্থাও করে দেয়। এরপর কিছু পুরনো টায়ার এনে দেয়ালে ঝুলিয়ে দেয়, যাতে মুরগিগুলো খাবার খাওয়ার পর সেখানে ময়লা করতে পারে। এভাবে পুরো ফার্ম পরিষ্কার হয়ে যায়। এমন সময় সেলিম আর তুকারামও সেখানে চলে আসে। আরে বাহ প্রণয়, তুমি তো দারুণ করেছো। দেখো সেলিম, আমার বাবা যদি বুদ্ধি খাটায় তাহলে সে চমৎকার করতে পারে। হ্যাঁ শেঠজি, আপনার ছেলে তো এমন ভালো কাজ করে আমাকে বরবাদ করে দিল। আমার তো ধান্দাই শেষ করে দিল। রঙিন সিংহের সাথে সাদা সিংহের লড়াই। জঙ্গলে 2 ধরনের সিংহ ছিল, কিছু ছিল সাদা আর কিছু সিংহ ছিল রঙিন। সাদা সিংহ অনেক শক্তিশালী ছিল, কিন্তু রঙিন সিংহ শুধু দেখতেই সুন্দর ছিল না, তারা বেশ শক্তিশালী ছিল। দুজনেরই নিজের শক্তি নিয়ে অনেক অহংকার ছিল। একদিন দুজনের মধ্যে এ নিয়ে ভীষণ ঝগড়া লেগে যায়। সাদা সিংহ বলে সেই বেশি শক্তিশালী, অন্যদিকে রঙিন সিংহ বলছিল যে এই জঙ্গলে তার থেকে শক্তিশালী আর কেউই নেই। তখন সাদা সিংহ রঙিন সিংহকে বলে, ব্যাস, অনেক হয়েছে। তোমরা কেন বুঝতে পারো না? মনে হচ্ছে এর জন্য তোমাকে তোমার জীবন দিতে হবে। আমাদের চাইতে শক্তিশালী, আমাদের চাইতে সুন্দর এই জঙ্গলে আর কেউ নেই। আমরাই সবার সেরা। পুরো দুনিয়াতে খুব কম পরিমাণেই সাদা সিংহ আছে, আর এই জঙ্গলে শুধু আমি আর আমার পরিবারই সাদা। আমরাই এই জঙ্গলে থাকব। আশেপাশের 7 জঙ্গল খুঁজলেও কোনো সাদা সিংহ পাবে না। আমরাই সেরা, আমরাই উত্তম, আমরাই এই জঙ্গলে থাকব। তোমরা কেন বুঝতে পারো না? সাদা সিংহ রঙিন সিংহকে ছোট করতে এসব বলে। রঙিন সিংহ হার মানতে রাজি ছিল না, সে সাথে সাথেই তাকে আক্রমণ করে বলে, মনে হচ্ছে এবার তুমি তোমার জীবন দিয়েই শান্ত হবে। রঙিন সিংহ অনেক রেগে যায় আর সে সাদা সিংহ আর তার স্ত্রীকে মেরে ফেলে। এই ঘটনা গাছের পেছনে লুকিয়ে থাকা সাদা সিংহের ছেলে দেখে ফেলে। এরপর সে অনেক দূরে চলে যায়।
সে অনেক ভয় পেয়েছিল, কিন্তু তার মাথায় শুধু তার বাবা মায়ের হত্যার কথাই ঘুরপাক খাচ্ছিল। সে বদলা নিতে চাইছিল, কিন্তু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে করতে কয়েক বছর হয়ে যায়। বড় হয়ে সাদা সিংহের ছেলে আবারও জঙ্গলে ফিরে আসে আর তার বাবার বন্ধু ভাল্লুকের কাছে যায়। ভাল্লুক সাথে সাথে তার বন্ধুর ছেলেকে চিনতে পারে। আরে আরে, তুমি বিরজুর ছেলে না? আমি তোমাকে চিনতে পেরেছি বাবা। সাদা রঙের সিংহ তো অনেক বছর আগেই এই জঙ্গল থেকে হারিয়ে গেছে। আমি জানতাম তুমি ভয় পেয়ে এখান থেকে দূরে চলে গেছো আর কোথাও লুকিয়ে আছো। আমাকে ক্ষমা করো বাবা, আমি তোমার জন্য কোনো কিছুই করতে পারিনি। বলো, তুমি এখানে কেন এসেছো? তোমার বাবা মায়ের মতো ওই রঙিন সিংহ তোমাকেও মেরে ফেলবে। মনে হচ্ছে তুমি তো এখানে তোমার পরিবারের সাথে এসেছো। এই জঙ্গল তোমার জন্য নিরাপদ নয়। এখন আর আমি কাউকেই ভয় পাই না। তখন আমি ছোট ছিলাম, তাই তাই তখন ভয় পেয়েছিলাম। আজ আমি এর বদলা নিতে এসেছি, আর আমার পুরো পরিবার সাথে করে এজন্যই নিয়ে এসেছি, যেন আমি আমার বাবার সম্মান অর্জন করতে পারি, আর এখানেই যেন আমি সপরিবারে বসবাস করতে পারি। সাদা সিংহের ছেলে অনেক শক্তিশালী হয়ে বড় হয়েছিল, কিন্তু অন্যদিকে রঙিন সিংহ তার বয়সের ভারে অনেক দুর্বল হয়ে গিয়েছিল। সাদা সিংহ তাকে আক্রমণ করে মেরে ফেলে। এরপর সেই পুরো জঙ্গল সাদা সিংহের দখলে চলে যায়। এভাবে সে শুধু তার বাবার প্রতিশোধই নেয়নি, সে জঙ্গলের প্রাণীদের রঙিন সিংহের অত্যাচার থেকেও রক্ষা করে।